দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 230। রাধু। 15ই মাঘ প্রত্যুষে 6খানি গরুর গাড়িতে বিষ্ণুপুর ছাড়িয়া 8 মাইল দূরে জয়পুরে আসিয়া তাহারা এক চটিতে রান্নার বন্দোবস্ত করিলেন। রান্না প্রায় শেষ হইয়াছে। পাচক ফেন গালিবার জন্য 5 সের চাউলের হাঁড়িটি উনান হইতে নামাইবে, এমন সময় হঠাৎ উহা ভাঙিয়া গেল। ভাত ও ফ্যান চারিদিকে ছড়াইয়া পড়িল। আবার রান্না করিতে গেলে অত্যন্ত দেরি হইবে ভাবিয়া সকলেই কিং কর্তব্য বিমূঢ় হইলেন। শ্রীমা কিন্তু একটুও বিচলিত হইলেন না। তিনি খড়ের একটা নুড়া দ্বারা ধীরে ধীরে ফ্যান সরাইয়া ভাতগুলি উপর উপর হইতে টানিয়া একত্র করিলেন। তারপর হাত ধুইয়া এবং বাক্স হইতে শ্রী শ্রী ঠাকুরের ছবিখানি বাহির করিয়া এক ধারে বসাইলেন। অনন্তর একটি শালের কাঠি দিয়া কতকগুলি ভাত একখানা শালপাতায় তুলিয়া ও উহাতে ডাল তরকারি সাজাইয়া দিয়া যুক্ত করে ঠাকুরকে বলিলেন, আজ এই রকমই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখিয়া সকলে হাসিয়া উঠিলে তিনি বলিলেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। নাও তোমরা সব এখন বসে খাও দেখি। সকলের আহার শেষ হইয়া গেলে তাড়াতাড়ি গাড়ি ছাড়িয়া দেওয়া হইল। তথাপি কোয়ালপাড়ায় পৌঁছিতে রাত্রি 11টা বাজিল। কথা ছিল যে কোয়ালপাড়ায় 2-1 দিন থাকিয়াই শ্রীমা জয়রামবাটি চলিয়া যাইবেন। কিন্তু পল্লীর নীরবতায় রাধুর 2 রাত্রি সুনিদ্রা হওয়ায় সে সেইখানেই থাকিতে চাহিল। শ্রীমাও কালীমামা প্রভৃতির সহিত পরামর্শ করিয়া স্থির করিলেন যে রাধুর পক্ষে সব দিক দিয়া কোয়ালপাড়াই ভালো। অতএব ওই সময় হইতে 1326 সালের 7ই শ্রাবণ পর্যন্ত শ্রীমা জগদম্বা আশ্রমেই বাস করিতে লাগিলেন। এখানে কোয়ালপাড়ার একটু বর্ণনা দেওয়া আবশ্যক। কোয়ালপাড়ার আশ্রমটি কতুলপুর হইতে দেশরাগ্রামী সদর রাস্তার ঠিক উপরে। শ্রীমায়ের জন্য নির্দিষ্ট বাড়ি জগদম্বা আশ্রম। সেখান হইতে 250 গজ পূর্বে গ্রামের শেষ প্রান্তে। ওই বাড়ি নির্জন ও চারিদিকে প্রাচীর বেষ্টিত। মায়ের বাসগৃহখানি বেশ বড়। উহার মেঝে সিমেন্ট করা, পার্শ্বে রান্নাঘর, দক্ষিণ পূর্ব কোণে একখানি বড় ঘরে 7-8 জন স্ত্রী ভক্ত থাকিতে পারেন। দক্ষিণ পশ্চিমের অপর একখানি ঘরে পুরুষ ভক্তেরা দিনের বেলা দেখা করিতে আসিলে একটু বসিতে পারেন। উহার ভিতর দিকের বারান্দায় ঢেঁকি ইত্যাদি আছে। ওই বাড়ির দক্ষিণে প্রায় 100 হাত দূরে কেদারবাবুর বাস্তু বাড়ি। শ্রীমা প্রথমে কোয়ালপাড়ায় আসিয়া সেখানেই পদার্পণ করেন। বাড়িতে পূর্বদ্বারী একখানি বড় ঘর, উহার পূর্বে কেদারবাবুদের ছোট্ট ঠাকুর ঘর, উত্তরে গরু রাখিবার চালাঘর, চারিদিকে প্রাচীর। বাড়ির পূর্ব ও দক্ষিণে কাঁটা গাছের জঙ্গল, পশ্চিমে একটি ডোবা, উত্তরে কয়েকটা কয়েতবেলের গাছ ও তেঁতুল গাছ। নিকটে অন্য কাহারও বাড়ি নাই।
রাধু এই শেষোক্ত বাস্তুবাড়ি পছন্দ হইল। গোয়ালপাড়ায় মায়ের দীর্ঘ অবস্থানের সুযোগে আলাপাদের সুবিধা হইবে বলিয়া অনেক সাধু ও ভক্ত সেখানে আসিতেন। পুরুষদের আহারাদি আশ্রমে ও মেয়েদের জগদম্বা আশ্রমে হইত। উভয় আশ্রমে সময়ে সময়ে দৈনিক 40 খানি পর্যন্ত পাতা পড়িত। এখানে 5-7 দিন অবস্থানের পর শ্রীমা বরদা মহারাজকে বলিলেন, আজকাল মনের যে কি হয়েছে, যা চিন্তা ওঠে তাই উপস্থিত হয়, তা ভালোই হোক আর মন্দই হোক। রাধুর তো এই বুনো জঙ্গলটাই পছন্দ হলো, নির্জন কি না? আমার কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন কাজকর্মে বাইরে যাওয়া আসা যাই করো, সন্ধ্যার সময় থেকে কিন্তু এখানে এসে আমার কাছেই থেকো আর খাওয়া দাওয়া এখানেই করো। বড় ভয় হয় বাবা। রাজেনকেও বলেছি, সে রাত 10টা-11টার পর আশ্রমের সব কাজ সেরে আসতে পারবে। সেই দিন হইতে বরদা মহারাজ সন্ধ্যা হইতে 11টা পর্যন্ত রাধুর বাড়ির সদর দরজার বাহিরে কয়েতবেল গাছের তলায় চৌকি পাতিয়া বসিয়া থাকিতেন। শ্রীমাও আসিয়া আস্তে আস্তে গল্প করিতেন। রাধু তখন বুকে কতকগুলি কাঁথা জড়াইয়া সর্বদা শুইয়া থাকিত। একটুও শব্দ সহ্য হইত না, তাই বালতির হাতলে, দরজার শিকলে সব ধাতুময় জিনিসে ন্যাকড়া জড়াইয়া দেওয়া হইয়াছিল। শ্রীমা একদিন বলিলেন, দেখো যে জঙ্গল, কোনোদিন ভালুক টালুক না বেরিয়ে পড়ে। বরদা মহারাজ আশ্বাস দিলেন যে ওই অঞ্চলে কখনো ভালুক আসে নাই। মা তথাপি বলিলেন, কে জানে বাবা, যা অন্ধকার, ভয় হয়। 2-1 দিন পরে সত্য সত্যই শোনা গেল 1 মাইল দূরে দেশড়ার মাঠে এক প্রকাণ্ড ভালুক আসিয়া এক বৃদ্ধাকে গোবর কুড়াইবার সময় মারিয়া ফেলিয়াছে এবং ভালুককেও গুলি করিয়া মারা হইয়াছে। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখলে আজ ভালুকের কাণ্ড। অম্বিকার, জয়রামবাটির চৌকিদার, শাশুড়িকে নাকি মেরে ফেলেছে। তুমি বলেছিলে এদেশে ভালুক নাকি নাই। জ্যোতিষীর নির্দেশানুসারে মাকুর ফাঁড়া কাটাইবার জন্য প্রায় 7 দিন যাবৎ যথাবিধি শান্তি সস্থয়ন হইয়া গেলে সন্ধ্যায় শ্রীমা বলিলেন, ঠাকুরের সেবার জন্য নহবতখানায় কি কষ্টেই না থাকতে হতো, তবু কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত। আর এখন পড়েছি এদের জন্য এই কষ্টে। মাকুর মনস্তুষ্টির জন্য কাজগুলি আজ সমাধা হলো। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি, ধর্মকর্ম জপ তপ সব গেল। এখন তাঁর কৃপায় ভালোই ভালোই রাধু উদ্ধার হলে হয়। কথা চলিতেছে, এমন সময় নবাসনের বউ আসিয়া বলিলেন, ও দাদা, শুনেছেন? আজ দুপুরে মা ও আমি এখানে দাওয়াতে বসে আছি, বেশ নির্জন। মা বলছেন, সেই কাক দুটি কদিন এই সময়ে এসে ওই গাছে বসে বড় চিৎকার করত। রাধুও বিরক্ত হতো, কিন্তু কই, আজ কদিন থেকে সেগুলিকে আর দেখতে পাইনি। মা ওই কথা বলতে না বলতে কাক দুটি এসে গাছে ডেকে উঠল। শ্রীমা হাসিয়া হাঁ বাবা বলিয়া উহার সমর্থন করিলেন। 1326 সালের আষাঢ় মাসের প্রথম দিকে কয়েকদিন খুব বৃষ্টি হইয়াছে। রাত্রি প্রায় 10টায় কয়েকজন গাছতলায় বসিয়া আছেন। শ্রীমা অকস্মাৎ বলিলেন, দেখো সেই শিহরের পাগলটা কই, অনেক দিন আসেনি, বদ্ধ পাগল। গান টানগুলি কিন্তু বেশ গায়, কিন্তু বড় ভয় করে বাবা, পাছে এখানেই চেঁচিয়ে মেচিয়ে উঠে।
নবাসনের বউ অনুযোগ করিলেন, আর তার নাম কেন মা? যদি এখন সে এসে পড়ে এই রাত্রিবেলায়? মা বলিলেন, কে জানে মা। হাঁ, তুমিও যেমন এই বাদলে নদী পার হয়ে কি করে আসবে? এই কথা শেষ হইতে না হইতে পাগল একটা তালপাতার টোকা মাথায় দিয়া এক বোঝা সজিনা শাক বগলে করিয়া আসিয়া হাজির হইয়া শ্রীমাকে বলিল, তোমার জন্য সজনে শাক নিয়ে এনু। নবাসনের বউ ভয়ে বাড়ির ভিতরে গিয়া দরজায় খিল দিলেন। মা বলিলেন, যা যা, এত রাত্রে গোল করিস নে। সে উত্তর দিল, এখন যাব কি করে? নদীতে বান যে। বরদা মহারাজ প্রশ্ন করিলেন, তবে এলি কি করে? সে কহিল, সাঁতরে পার হয়ে এসেছি। মা তখন তাহাকে অতি মিষ্টস্বরে বলিলেন, লক্ষ্মীটি, গোল করিস না। পাগল অমনি ধীরে ধীরে চলিয়া গেল। ইহার পরে সেখানে আর ওই জাতীয় ঘটনা হয় নাই। এদিকে রাধুর অসুখ সারে না, বরং বাড়িয়ায় চলিয়াছে। সহানুভূতি সম্পন্ন অনেকেই আসিয়া প্রতিকারের নানা উপায় করিতেছেন। শ্রীমা সবই শুনিতেছেন এবং সম্ভব স্থলে চেষ্টা ত্রুটি করিতেছেন না। তিনি কাহারও মনে ক্ষোভ রাখিতে চাহেন না। 1325 ফাল্গুনের প্রথমে নলিনী দিদি বলিলেন, দেখো পিসিমা, রাধুর মা যখন পাগল হয়েছিল তুমিই তো তাকে তিরলের খেপাকালির বালা পরিয়েছিলে, তবে সে ভালো হলো। আমার মনে হচ্ছে রাধুকেও বালা পরালে সব সেরে যাবে। সেও পাগলের ছিট পেয়েছে। তা না হলে খাওয়া পরা সব ঠিক আছে, অথচ অমন করে সর্বদা শুয়ে থাকতে পারে? অমনি 17 মাইল দূরে তিরলে লোক পাঠাইয়া পূজাদির ব্যবস্থা করিয়া বালা আনানো হইল। বালা সন্ধ্যায় আসিলে উহা রাত্রে গাছের ডালে ঝুলাইয়া রাখা হইল। মাটিতে রাখা নিষেধ। পরদিন সকালে বিধিপূর্বক বালা পরানো হইল, কিন্তু রাধুর কোনো উপকার দেখা গেল না। শুধু তাহার মায়ের পাগলামি একটু বাড়িল। বিনা কারণে মাথা গরম, আর নলিনী দিদির সহিত কথায় কথায় ঝগড়া হইতে লাগিল। দিন কয়েক পরে মামি শ্রীমাকে বলিলেন, তুমি কলকাতা থেকে রাধুকে এখানে নিয়ে এলে কেন? কলকাতা থাকলে সব ব্যবস্থা হতো। এখন গরম পড়ে আসছে, সেখানে থাকলে মাথায় বরফ দিলে ভালো হয়ে যেত। শ্রীমা পাগলিকে শান্ত করিবার জন্য বিষ্ণুপুর হইতে বরফ আনাইলেন। বরফ দেওয়া চলিতেছে, এমন সময় কালীমামা আসিয়া উহা দেখিয়া বলিলেন, দিদি, তুমি পাগলিটার কথা শুনে আসন্ন প্রসবার মাথায় বরফ দিতে গেলে? ঠান্ডা লেগে আর একটা কিছু না হয়। দিদি, তুমি বুঝছো না? কলকাতায় বড় বড় ডাক্তাররা যখন হার মেনেছে তখন ও রোগ টোগ কিছু নয়। আমার মনে হয় কোনো দৈব অথবা ভুতুড়ে হাওয়া লেগেছে। শুষ্ণেগেড়েতে একজন চাঁড়াল তান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসে সে কি বলে দেখোই না একবার। অমনি বরফ দেওয়া বন্ধ হইয়া তাহাকেই আনার ব্যবস্থা হইল। কালীমামা ও বরদা মহারাজ তাহার নিকট উপস্থিত হইতেই সাধক কিছু সরিষা তাহাদের গায়ে ছিটাইয়া দিয়া গম্ভীরভাবে বলিলেন, হাঁ, আমি সব বুঝতে পেরেছি। 2-1 দিনের মধ্যেই আমাকে সেখানে যেতে হবে, আদেশ পেলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।